হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডক্টর জান্নাত চৌধুরী, চিফ কনসালটেন্ট অ্যাট ডেন্টাল ডেস্টিনেশন। আ আমাদের অনেক প্রশ্ন থাকে এবং আমি চেষ্টা করব আজকে আপনাদের প্রশ্নগুলো নিয়ে কিছু উত্তর দেওয়ার এবং তার মধ্যে সবচাইতে ইম্পোর্টেন্ট কথা হচ্ছে স্কেলিং এবং পলিশিং নিয়ে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে স্কেলিং পলিশিং কি? আমাদের ডেন্টাল ট্রিটমেন্ট প্রসিডিউর গুলোর মধ্যে সবচাইতে কমন একটা ট্রিটমেন্ট প্রসিডিউর হচ্ছে স্কেলিং পলিশিং। সবচেয়ে কমন, জনপ্রিয় এবং অত্যন্ত অত্যাবশ্যকীয় একটা ট্রিটমেন্ট প্রসিডিউর হচ্ছে স্কেলিং পলিশিং। আমাদের দাঁতে যখন ক্যালকুলাস অথবা পাথর জমে তখন আমরা ট্রিটমেন্ট হিসেবে স্কেলিং এবং পলিশিং এটা করে থাকি। ঠিক আছে? এখন আপনাদের অনেক প্রশ্ন থাকে যে কেন আমি স্কেলিং পলিশিং করব? একটি প্রশ্ন। এটার উত্তর হলো আপনার যখন ক্যালকুলাস জমবে, আপনার দাঁতে যখন ক্যালকুলাস হবে তখনই আপনি স্কেলিং এবং পলিশিং করবেন। আদারওয়াইজ ইউ ডোন্ট হ্যাভ টু ডু স্কেলিং এন্ড পলিশিং। ওকে? আচ্ছা, ঠিক আছে। এখন কাউন্টার কোয়েশ্চেন, অ্যাগেন একটা কাউন্টার কোয়েশ্চেন। কাউন্টার কোয়েশ্চেনটা কি? সেটা হলো যে কেন আমার স্কেলিং করতে হবে? আমার কেন ক্যালকুলাস হলো? আমি তো রেগুলার দাঁত ব্রাশ করি, আমার তো কোনো সমস্যা ওরকম নাই। তাহলে আমাকে কেন স্কেলিং করতে হবে? আমার কেন কেন ক্যালকুলাস হয়? ঠিক আছে? এখন কেন ক্যালকুলাস হয় এটার উত্তর অনেক বড় এবং অনেকগুলা পয়েন্ট এটার উপর ডিপেন্ড করে। তো আমি একটা একটা করে আমি বলতে চাই যে কেন আসলে ক্যালকুলাস হয়, এটার কারণটা আপনাকে আসলে ক্লিয়ার আউট করা উচিত। তার মধ্যে এক নাম্বার হচ্ছে প্রপার ক্লিনিং টেকনিক। আমরা তো রেগুলার খাওয়া দাওয়া করি, প্রতিদিনের কাজ আমাদের খাওয়া দাওয়া করা, তাই তো? তো খাওয়া দাওয়া করার জন্য আপনার অবশ্যই দাঁত ইউজ হবে, মুখ ইউজ হবে, এগুলো ইউজ করেই তো আমরা খাওয়া দাওয়া করি। খাওয়ার পরে দেখা যায় যে আমাদের পেট ভরে যায়, আমরা শান্তি, মুখের কথা আর খবর থাকে না। ঠিক আছে? সো এটা হচ্ছে একটা রেগুলার ক্লিনিং প্রসিডিউর। আপনার দাঁত প্রতিদিন আপনাকে ক্লিন করতে হবে, আপনি যেরকম খাবেন ঠিক সেরকম করে আপনাকে ক্লিন করতে হবে। আপনি যদি ঠিক মতো করে দাঁত ব্রাশ করতে না পারেন, দাঁত শুধু ব্রাশ করলেই হয় না, টুথব্রাশিং টেকনিক প্রপার ভাবে টুথব্রাশিং টেকনিক করতে হবে। ঠিক আছে? আমি প্রপার টুথব্রাশিং টেকনিক এবং প্রপার ওরাল হাইজিন মেইনটেইন, এটা নিয়ে আমি আজকের ভিডিওতে কিছু বলবো না। নেক্সট আমি এটা নিয়ে একটা ভিডিও করার চেষ্টা করব। তখন আপনারা ওই গাইডলাইনটা পেয়ে যাবেন যে কিভাবে প্রপার টুথব্রাশিং টেকনিক করতে হবে বা প্রপার ওরাল হাইজিন মেইনটেইন করতে হবে। ওকে? তো আমরা দেখা যায় অনেক সময় প্রপার ভাবে দাঁত ব্রাশ করতে পারি না, আমাদের দাঁতের সব জায়গায় পরিষ্কার হয় না। অনেকে দেখা যায় অনেক বেশি সময় ধরে দাঁত ব্রাশ করেন। অনেক কিছু আছে টুথব্রাশিং টেকনিকের মধ্যে। সো আমরা প্রপারলি টুথব্রাশিং টেকনিক ইউজ করতে পারি না, করা হয় না। আমরা ঠিকমতো ফ্লস করি না, আমরা ঠিকমতো মাউথ ওয়াশ ইউজ করি না, আমরা ঠিকমতো গাম মাসাজ করি না, আমরা ঠিকমতো টাং ক্লিনিং করি না। ঠিক আছে? এরকম অনেক অনেক কারণে দেখা যায় যে আমাদের দাঁতে আলটিমেটলি পাথর জমতে থাকে। এবং অনেক সময় দেখা যায় যে আপনার যেই টুথপেস্ট আপনাকে ইউজ করতে হবে, যে টুথব্রাশ আপনার জন্য প্রয়োজন এবং যেই মাউথ ওয়াশ আপনার জন্য ইউজ করা লাগবে, সেগুলা আমরা রেকমেন্ডেড করি এবং ওইভাবে করে আপনাদেরকে দেখা যায় যে আপনারা হয়তো আহ, করছেন না। এসব অনেক কারণেই দেখা যায় যে আমাদের দাঁতে আস্তে আস্তে ক্যালকুলাস জমতে থাকে, পাথর হয়ে সেগুলা আস্তে আস্তে ক্যালকুলাস জমতে থাকে। পাথর মানেই ক্যালকুলাস। ঠিক আছে? তো এটা হচ্ছে একটা ক্লিনিং প্রসিডিওর, একটা হচ্ছে এক নম্বর রিজন, মোস্ট কমন রিজন। এবং ক্লিনিং প্রসিডিওর এটা একটা রিজন যেটার কারণে দেখা যায় যে আমাদের ক্যালকুলাস জমে। আরেকটা কারণ হতে পারে, সেটা হচ্ছে আমাদের মুখে যে স্যালাইভা বা থুতু বা লালা যেটা আছে, এই কারণেও দেখা যায় যে এক একজনের এক এক রকম স্যালাইভার কন্ডিশন থাকে। সেই সেগুলো থেকেও আমাদের ক্যালকুলাস হতে পারে দাঁতে। ঠিক আছে? এখন স্যালাইভা তো সবারই থাকে, স্যালাইভা ছাড়া তো এটা আরো ইম্পর্টেন্ট একটা জিনিস, স্যালাইভা ছাড়া তো আর আমাদের ওরাল ক্যাভিটি মেইনটেইন হবে না। কিন্তু আহ, এটা একটা জিনিস থাকে যে ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভ্যারি করে। কেউ স্বাভাবিকভাবে, সব মানুষ একরকম না। আপনার ওরাল কন্ডিশন একটা, আপনার দাঁত মুখ এবং দাঁত আরেকজনের মুখ এবং দাঁতের সাথে কখনোই মিলবে না। ইটস জাস্ট লাইক আ ফিঙ্গারপ্রিন্ট। ঠিক আছে? আপনার ফিঙ্গারপ্রিন্টের সাথে যেমন আরেকজনের ফিঙ্গারপ্রিন্ট মিলবে না, তেমন আপনার মুখের কন্ডিশনের সাথে দাঁতের কন্ডিশনের সাথে আরেকজনের কন্ডিশন কখনোই মিলবে না। এগুলো হচ্ছে টোটালি আইডেন্টিক্যাল। এক একজনের মানুষের মুখের স্যালাইভা এক এক রকমের হয় এবং সেম কন্ডিশন, যে এক একজনের দাঁত, আরেকটা পয়েন্ট হচ্ছে যে অনেকের দাঁত আঁকা বাঁকা থাকে, উঁচা নিচা থাকে এবং দাঁতের মধ্যে খাবার লেগে থাকার, খাবার জমে থাকার প্রবণতা বেশি থাকে। ঠিক আছে? এইসব
এগুলোকে বলা হয় যে দাঁতের মাঝে খাবার জমে থাকার প্রবণতা বেড়ে যাওয়া। সো যাদের খাবার জমে থাকার প্রবণতা বেশি থাকে তাদের আসলে এই ক্লিনিং হাইজিন, ওরাল হাইজিন মেনটেন করাটা একটু টাফ হয়ে যায়। ওদের দেখা যায় যে ক্যালকুলাস জমার প্রবণতা অনেক বেশি হয়ে থাকে। এবং আরেকটা আছে আমাদের খাবার, ফুড হ্যাবিট। আমরা অনেক সময় অনেক টাইপের খাবার খাই, ফুড হ্যাবিটের সাথেও আমাদের ক্যালকুলাস হওয়ার চান্সেস থাকে। এবং আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আমি বলতে চাই, অনেকে আছে স্মোকার, পান খান, সিগারেট খান। আপনারা যে যা 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 খাবেন, যা যা ইনটেক করবেন, আপনারা নিজ দায়িত্বে অবশ্যই এসে এটা কখনো জিজ্ঞেস করবেন না কেন আমার ক্যালকুলাস হবে। এগুলো করলে অবশ্যই ক্যালকুলাস হবে, আপনার মুখে স্টেইন হবে, দাগ হবে। এগুলো আপনি অবশ্যই 6 মাসে একবার এসে ক্লিন করে যেতে হবে, ঠিক আছে? তো এইসব অনেকগুলো কারণ আছে ক্যালকুলাস হওয়ার জন্য। তো এইসব কারণে আপনাদের ক্যালকুলাস যে কারোর হতেই পারে, ঠিক আছে? যে কেন আমার ক্যালকুলাস বা হলে আমার কি হবে, ক্যালকুলাস যদি হয়, পাথর যদি জমে আমার কি সমস্যা হবে, এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কথা। যে পাথর যদি আপনার হয়ে যায় তাহলে আপনার কি সমস্যা হবে। পাথর যদি আপনার হয়ে যায় তখন এটা আপনি বাসায় ব্রাশ করে বা কোনো টেকনিকের মাধ্যমে এটাকে রিমুভ করতে পারবেন না। এটাকে ডেন্টাল প্রসিডিওরের মাধ্যমে, আল্ট্রাসনিক স্কেলার মেশিনের মাধ্যমে আপনাকে স্কেলিং এবং পলিশিং এর মাধ্যমে এগুলোকে রিমুভ করতে হবে। 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয় হচ্ছে এই ক্যালকুলাস গুলো আমার কি সমস্যা করবে। ক্যালকুলাস গুলো অ্যাকচুয়ালি 3টা জিনিসের সমস্যা করে, সেটা হলো কি মাড়ি, দাঁত এবং হাড়। ঠিক আছে, আমরা জানি আমাদের দাঁতগুলো হাড়ের মাঝে থাকে। হাড়ের মধ্যে আমাদের দাঁতের রুট গুলো থাকে এবং ওগুলোকে বেস করে আমাদের দাঁত থাকে, ঠিক যেমন এটার মতো। এগুলো হচ্ছে দাঁতের রুট, এটার উপরে হাড়, এটার চারপাশে হাড়, তার উপরে মাড়ি, এবং এইভাবে করে আমরা দাঁতকে দেখতে পাই। ঠিক আছে, এই হচ্ছে দাঁতের স্ট্রাকচার। এই মাড়ি দাঁতের মাঝে আমাদের হচ্ছে ক্যালকুলাস গুলো, পাথরগুলো জমবে। জমে হচ্ছে এগুলো, এই পাথরগুলোর মধ্যে যেহেতু অনেক পরিমাণে, প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়ার কলোনাইজেশন থাকে, প্রচুর পরিমাণে জীবাণু থাকে। এই জীবাণুগুলো স্পেশালি 2টা কাজ করে। একটা হচ্ছে মাড়িকে ইনফেকশন করে এবং আলটিমেটলি বোনকে সে ইনফেকশন করে এবং বোনসকে ক্ষয় করে ফেলে। সো দেখা যায় প্রথমে আপনার যখন ক্যালকুলাস আস্তে আস্তে জমতে থাকবে, এবং এটা একটা গ্র্যাজুয়াল প্রসিডিওর, প্রতিদিন জমতে থাকে, একদিন থেকে আরেকদিন বেশি জমতে থাকে। যখনই জমা শুরু হয়ে যায় তখন ওর জমা, মানে ও একটা বাসা খুঁজে পায়, ওই বাসায় সবাই গিয়ে রেসিডেন্ট হয়, ব্যাকটেরিয়া গুলো সব ওই বাসায় সবাই গিয়ে রেসিডেন্ট হয়, আর ওই বাসাটাই হলো ক্যালকুলাস। ঠিক আছে, আস্তে 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 কি হয়, জনসংখ্যা বাড়তে থাকে। ঠিক আছে, ক্যালকুলাসেরও বাড়তে থাকে জনসংখ্যা, ব্যাকটেরিয়াল জনসংখ্যা। তাহলে আসি যে এইখানে যদি আপনার ক্যালকুলাস জমা হয় তখন প্রথমে আপনার দেখা যাবে যে মাড়ি লাল হয়ে যাবে, ফুলে যাবে। আপনি হয়তো সেটা বুঝতে পারবেন না। ঠিক আছে, তারও কিছুদিন পরে দেখবেন মাড়ি থেকে রক্ত পড়া শুরু হবে এবং দাঁত শিরশির করবে এবং হচ্ছে মুখে দুর্গন্ধ হবে। তখন আপনি হয়তো মনে করবেন যে এটা খুব বেশি একটা মেজর সমস্যা না, আবার হয়তো সমস্যা, ইগনোর করবেন বা খুব বেশি একটা কনসার্ন হবেন না। কিন্তু ট্রাস্ট মি, ইউ হ্যাভ টু বি কনসার্ন অ্যাবাউট ইট, ইউ শুড কনসার্ন অ্যাবাউট ইট। ঠিক আছে, কারণ হচ্ছে এটা আপনাকে আস্তে আস্তে, আপনি তারপরে আপনি ইগনোর করুন, এই জিনিসটা আপনাকে আস্তে আস্তে এমন এক পর্যায়ে নিয়ে যাবে। আমি বলেছি কি, ক্যালকুলাস গুলোর মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়া গুলো হচ্ছে বোনসকে ক্ষয় করে। তো আস্তে আস্তে যত দিন যাবে তত ক্যালকুলাস জমতে থাকবে, তত আপনার ক্ষতি হতে থাকবে। তখন কি হবে, মাড়িগুলো নিচের দিকে নামতে থাকবে। ঠিক আছে, মাড়ি দাঁত থেকে নিচের দিকে নামতে থাকবে, এবং মাড়ি দাঁত থেকে তখনই নিচের দিকে নামে যখন আপনি বুঝতে পারবেন, তার মানে হচ্ছে আপনার বোনস গুলো ক্ষয় হতে থাকবে। এবং আপনার ক্যালকুলাস প্রায় প্রতিটা দাঁতেই হয়, প্রতিটা দাঁতেরই বোনস আস্তে 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 ক্ষয় হতে থাকবে, ক্ষয় হতে থাকবে। রুট গুলো এক্সপোজ হবে, দাঁতের রুট এক্সপোজ হবে, এবং আরো কিছুদিন পর দেখবেন যে দাঁত নড়া শুরু করবে। ঠিক আছে, আপনার কোনো সমস্যা নেই, কোনো ব্যথা নেই, কিছু নেই, কিন্তু দাঁতগুলো নড়ে। তার মানে হচ্ছে আপনার পা থেকে মাটি সরে গেছে, এখন আপনার স্টেবল অবস্থায় আপনি নাই। ঠিক আছে, প্রথমে একটা দাঁত নড়বে, তারপর আস্তে আস্তে দেখবেন 2-3টা দাঁত নড়বে, এবং নড়ে গেলে তখন ওই দাঁতগুলোকে আর কোনোভাবে রিপ্লেস অথবা কোনোভাবে ডেন্টাল ট্রিটমেন্ট প্রসিডিওর করে রাখা খুব ডিফিকাল্ট এবং সম্ভব হয় না। ঠিক আছে, এবং ওটা আরো অনেক বেশি কস্টলি প্রসিডিওর। তো সবচেয়ে বেটার হয় যখনই আপনার ক্যালকুলাস হবে সেই ক্যালকুলাস গুলো রিমুভ করে ফেলা স্কেলিং এবং পলিশিং এর মাধ্যমে, এবং চেষ্টা করবেন 6 মাস অন্তর, 6 মাস যদি নাও হয় মিনিমাম 1 বছর, মাস্ট 1 বছরে একবার করে স্কেলিং, যদি পাথর আপনার জমে তাহলে আপনি স্কেলিং এবং পলিশিং করে যাবেন। ঠিক আছে, এটা হচ্ছে দেখা যায় আমরা প্রতি বছর, এটা হচ্ছে আপনার দাঁতের মেইনটেনেন্স। ঠিক আছে, আপনি প্রতি বছর জামা কাপড় কিনবেন না,
অথবা কোনো একটা কিছু আপনার এভরি ইয়ার আপনার একটা কেনাকাটা করা লাগে, সেটা বাদ দিয়ে আপনি এই দাঁতের স্ট্রাকচারগুলোকে সংরক্ষণ করুন, এটা আপনার জন্য কাজে দিবে। আমি নেক্সট অন্য কোনো কিছু নিয়ে আবার আলোচনা করব। আজকে স্কেলিং পলিশিং নিয়ে এবং ক্যালকুলাস নিয়ে এতটুকুই। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।